এই এখন মানে এই নভেম্বর ডিসেম্বরের সময়টা, যে সময়টা আমরা ব্যস্ত থাকি শীতের আমেজ মেখে কলকাতা শহরতলি ইত্যাদি অঞ্চলে মেলা বিভিন্ন উৎসবের মজা নিতে, সেই সময় গ্রাম বাংলায় ব্যস্ততা থাকে তুঙ্গে। ধান কাটা হয় এবং শুরু হয়ে যায় নবান্ন উৎসবের প্রস্তুতি। নবান্নর এই মরশুমে এই পর্বে কথা বলবো নবান্ন নিয়ে, এবং সেই সঙ্গে থাকবে আরও কিছু গল্প, এবং আমি নিশ্চিত যে গল্পগুলো আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। নবান্ন মানে হচ্ছে নতুন ধানের উৎসব। গ্রাম বাংলায় বলা হয় লবান। নবান্ন থেকে নবান এবং সেখান থেকে লবান, নকে ল উচ্চারণ করার প্রবণতা থেকেই এসেছে। আর ভাত আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে ওতপ্রোতভাবে। আমরা যারা দিনের বেশিরভাগ সময়টায় বাইরে থাকি তারা দিনের শেষে হয় ভাত খাই, আর না হলে সপ্তাহান্তে ভাত না হলে কেমন একটা ইনকমপ্লিটনেস কাজ করে, তাই না? কিন্তু এই যে ভাত, এটা আমাদের সঙ্গে এভাবে জুড়ে গেল কি করে, কতদিন ধরে? আর ভাত কি আমাদের নিজেদের খাদ্য, নাকি আমরা বাইরে থেকে অ্যাডাপ্ট করেছি? চলুন এই প্রশ্নগুলোর উত্তর প্রথমে দেখে নিই। ধানের প্রচলন আমাদের দেশে কতদিনের পুরনো? শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বের নিরিখে ধানের যে সবচেয়ে পুরনো এভিডেন্স পাওয়া গেছে সেটা কিন্তু ভারতে, এবং সেটা মহাভারত খ্যাত হস্তিনাপুরে। সময়টা মোটামুটি আজ থেকে 3000 বছর আগে, এবং আজ থেকে 3500 বছর আগে লেখা যজুর্বেদে ধানের উল্লেখ পাওয়া যাচ্ছে। যারা এই নিয়ে গবেষণা করছেন তারা বলছেন যে ধানের যে অরিজিন সেটা দুটো জায়গায় মনে করা হচ্ছে। একটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, আর একটা হচ্ছে পশ্চিম আফ্রিকায়। তবে এই দুটো জায়গায় ধানের যে ভেরিয়েন্ট সে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। তো ধান তাহলে কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়লো? এখন আপনি খেয়াল করলে দেখবেন ভারতবর্ষের 1/4 বেশি কৃষি জমিতে ধান চাষ করা হয়, এবং বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে লোকে ধান খায় না। সেটা হতে পারে আমেরিকা, সেটা হতে পারে ইউরোপের কোনো দেশ, সেটা চীন, নেপাল, জাপান, অনেক দেশেই ধান খাওয়া হয়, এবং কোনো কোনো জায়গায় সেটা প্রধান খাদ্য হিসাবেই গণ্য করা হয়। বলা হয় যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করলেন 1327 খ্রিস্টপূর্বাব্দে, সেই সময় তিনি এটা টেস্ট করেছিলেন এবং তিনি সেটা গ্রিসে নিয়ে যান। এবং তারপরে যারা আরবিয়ান পর্যটক ছিলেন তারা বিভিন্ন সময় কী করেছেন, এসেছেন এবং এসে এগুলো ইজিপ্ট, মরক্কো, সেখান থেকে স্পেন ইত্যাদি জায়গায় ইউরোপে ছড়িয়ে পড়েছে, এবং ইউরোপ থেকে অন্যান্য জায়গায় ছড়িয়েছে। যেমন বলা যেতে পারে যে নেদারল্যান্ড বা পর্তুগাল, এরা কী করেছে, তাদের যে কলোনি ছিল এই যে পশ্চিম আফ্রিকায়, সেখানে মাইগ্রেট করেছে। আবার ওয়েস্ট ইন্ডিজ থেকে সেটা আমেরিকার বিভিন্ন কান্ট্রিতে মাইগ্রেট করেছে। যাই হোক, মোট কথা হচ্ছে এটাই যে ধান আমরা কারোর থেকে ধার করিনি। ধানের বিভিন্ন প্রজাতি পরবর্তীকালে এসেছে গবেষণার স্বার্থে, কিন্তু ধান আমাদের ভারতের একদম নিজস্ব একটা খাদ্য, এবং সেই জন্যই হয়তো এটা এতদিন ধরে এভাবে আমাদের জীবনযাত্রার সঙ্গে জুড়ে আছে। আর আপনি যদি জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন দেখেন, দেখতে পাবেন যে আমাদের দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত বা ভারতীয় উপমহাদেশ যদিও বলেন, সেখানে ধান খাওয়ার প্রচলন বা ভাত খাওয়ার প্রচলন সবচেয়ে বেশি। আবার যদি আপনি একটু উত্তর বা উত্তর পশ্চিম জায়গায় যান, যেরকম পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদি জায়গায়, এখানে গমের একটা প্রচলন রয়েছে। সুতরাং মনে করা হয় যে ভারতের দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত, এই দুটো জায়গায় ধানের উৎপাদন বা ধানের প্রচলন সবচেয়ে বেশি ছিল। আর আরও একটা ব্যাপার দেখবেন যে বিভিন্ন যারা আদিবাসী সম্প্রদায় বা যারা একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের মধ্যে ঘাসের বীজ খাওয়ার একটা প্রবণতা আছে। আর ধান কিন্তু এক ধরনের ঘাস, তাই এই ঘাসটাকেই ঘাসের বীজ হিসাবে আমরা গ্রহণ করেছি, এবং পরবর্তীকালে সেটা যেহেতু উপাদেয়, এবং ধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা যে ধান সব জায়গায় হয়, এবং সেটা খুবই কষ্টসহিষ্ণু একটা গাছ, যে কোনো ক্লাইমেটে সেটা হতে পারে। তো সেই জন্যে ধানকে আমরা এভাবে অ্যাডাপ্ট করে নিয়েছি। ধানের কথা তো অনেক হলো, এবার যে প্রসঙ্গটা নিয়ে এই পর্বটা, সেটা নিয়ে কথা বলি, নবান্ন। আমার একটা কনফিউশন ছিল যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও ধান কাটা হয়, আবার এই অগ্রহায়ণেও ধান কাটা হয়। তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা কেন নবান্ন পালন করি না, আর এই সময়টাই কেন করি? কেন এই পার্থক্যটা? তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে ধান পাকে সেটা হচ্ছে বোরো ধান, আর এখন যে ধান পাকে সেটা হচ্ছে আমন ধান। এবং লক্ষ্য করলে দেখবেন বা খোঁজ নিলে জানবেন, এই দুটো ধানের মধ্যে কিন্তু একটা ফারাক আছে। ফারাকটা কি? আমন ধান অনেকটা পরিচর্যাহীনভাবে গ্রো করে, তাতে সার কম লাগে, বা যে কোনো জায়গায় সেটা হয়, তার ফলনও একটু কম। কিন্তু বোরো ধান, তাতে অনেক সার দিতে হয়, অনেক পরিচর্যা লাগে, এবং তার ফলনও বেশি। তাই আমন ধান অনেকটা স্বাভাবিক ধরনের একটা ধান, এবং তার প্রচলনই আগে বেশি ছিল। যেহেতু ফলন বোরো ধানের বেশি হয়, লাভ বোরো ধানে বেশি, তাই পরবর্তীকালে বাংলার মানুষ বোরো ধানটাকে অ্যাডাপ্ট করে, এবং সেই অনুযায়ী বোরো ধানের প্রচলন বা বোরো ধানের চাষ এখন অনেক বেশি হয়। এই কারণেই, যেহেতু আমন ধানটা আমাদের একদম প্রাচীন একটা শস্য, তাই আমন ধানের যে উৎসব সেটা অগ্রহায়ণে হয়।
এবং আরেকটা জিনিস আপনাদের বলি, আপনারা যদি বাংলার মাসগুলোকে খেয়াল করেন, মানে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, তাহলে দেখবেন প্রত্যেকটা মাসের নাম কিন্তু এক একটা নক্ষত্রের নাম থেকে এসেছে। এটা নিয়ে পরে আমি একটা ডিটেল ভিডিও না হয় বানাবো, কিন্তু সেখানে একমাত্র ব্যতিক্রম হচ্ছে অগ্রহায়ণ। আমরা কথাটা অঘ্রাণ বলি ঠিকই, কিন্তু আসল কথাটা অগ্রহায়ণ। অগ্র মানে আগে, আর হায়ণ মানে বছর, মানে বছরের প্রথমে যে মাসটা থাকতো। কিন্তু বছরের প্রথমে তো বৈশাখ জ্যৈষ্ঠ থাকে না, আসলে আগে বছর শুরু হতো অঘ্রাণ থেকে। তার কারণ আগে তো আমাদের যে সভ্যতা বা অর্থনীতি সেটা মূলত কৃষিভিত্তিক ছিল, আর কৃষিভিত্তিক সভ্যতা বা অর্থনীতিতে সমস্ত কিছুই আবর্তিত হতো কৃষির যে সাইকেল সেটাকে কেন্দ্র করে। এবং এই সময় দেখবেন বিভিন্ন জায়গায় মেলা হয়, উৎসব শুরু হয়ে যায়। তার কারণ কি? কারণ এই সময় 5-6 মাস অপেক্ষা করার পর কৃষকরা নতুন ধান ঘরে তুলতেন। নতুন ধান ঘরে তোলার অর্থ নতুন টাকা আসবে, আবার অর্থনৈতিক যে উজ্জীবন সেটা শুরু হবে। এবং এই সময় কুমোরদের বাড়িতেও একটা ব্যস্ততা তুঙ্গে। তার কারণ খেজুরের গুড়ের জন্য হাঁড়ি চাই, পিঠে বানানোর জন্য সরা চাই, এবং কৃষকদের হাতে টাকা এলে তারা হাঁড়ি কুড়ি কিছু কিনবে। তাই কুমোরদের বাড়িতে একটা ব্যস্ততা তৈরি হতো। কৃষকদের কাছে টাকা এলে তারা কাপড় চোপড় কিনবে, তাঁতিদের বাড়িতে ব্যস্ততা তৈরি হতো। এরকম করে পুরো যে অর্থনৈতিক ইকোসিস্টেমটা সেটা চাঙ্গা হয়ে উঠতো এবং হাট সরগরম করতো। মেলা, উৎসব ইত্যাদি বিভিন্ন জিনিস চালু হয়ে যেত, চলতো নবান্ন। এভাবেই শুরু হয়েছে নবান্ন উৎসব। নবান্নকে কেন্দ্র করে পৌষের মেলা, লক্ষ্মী পুজো, অন্নপূর্ণা পুজো, এগুলো এই সময় চলে। এবং নবান্ন উৎসবে আপনারা দেখবেন যে ধানের যে চাল হয় সেই চালের গুঁড়ো, নারকেল, নতুন খেজুরের গুড় ইত্যাদি দিয়ে সেই নবান্নের গুলুনি বানানো হয়, বা পিঠে যে বানানো হয় সেখানেও কিন্তু দুটো ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান বা একমাত্র উপাদান আমরা বলতে পারি চালের গুঁড়ো আর গুড়, এবং যে দুটো এই সময় ওঠে বা এই সময় আমরা পাই। এভাবেই নবান্ন উৎসব, যেটা সারা গ্রাম বাংলার উৎসব, আমাদের বাঙালিদের উৎসব। এবং আজকে শহরের জীবনে বা শহরতলির জীবনে যে উৎসবের লেশমাত্র আমরা পাই না, কিন্তু এখনও গ্রাম বাংলায় সেই উৎসব পালন করা হয়। আমরা জানি না কতদিন সেই উৎসব আমাদের মধ্যে থাকবে। যতদিন কৃষি থাকবে ততদিন হয়তো থাকবে, কিন্তু নগরকেন্দ্রিক অর্থনীতি যত সম্প্রসারিত হচ্ছে, নাগরিকতা বা নাগরিক জীবনের অনুষঙ্গগুলো, ততই গ্রামীণ বিষয়গুলো তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি এখানে এসেও খুব একটা বেশি নবান্নের প্রচলন দেখতে পেলাম না, তবুও ঘরে ঘরে নিশ্চয়ই হয়। এগুলো গল্প হয়েই থাকবে, এগুলো আমাদের ইতিহাস হয়েই থাকবে, তবে ইতিহাসকে মনে রাখতে হবে। তাই জন্যে আমাদের এবং আপনাদের উভয়েরই এই দায়িত্বটা নিতে হবে। এই পর্বটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে মতামত জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আর এরকম আরও আপডেট পেতে আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।